নিতুর বয়স মাত্র 10 বছর। সে একদিন খেলতে খেলতে একটি জঙ্গলের ভেতরে চলে যায়। সে জঙ্গলের ভেতরে এদিক সেদিক ঘুরতে থাকে। ঘুরতে ঘুরতে হঠাৎ তার সামনে একটি পাজি শেয়াল চলে আসে। শেয়াল তো এসেই নিতুকে বলে, এই পিচ্চি মেয়ে, একা একা বনের মধ্যে ঘুরছো, তোমার মনে ভয় নেই? না, আমার একদম ভয় করে না, কারণ এই বনের বেশিরভাগ প্রাণী আমাকে চেনে, আমাকে খুব আদর করে। সবাই তো তোমাকে আদর করলেও আমি তো তোমাকে খাবো। আমার খুব খিদে পেয়েছে, একটা শিকারও পাচ্ছি না। নিতু খুবই বুদ্ধিমতী মেয়ে ছিল। সে চটপট বলে উঠল, ও এই কথা, তোমার খিদে পেয়েছে, সেটা তো আমায় বলবে। ঠিক আছে, বনের ওই ধারে দেখো একটা ঘোড়া ঘাস খাচ্ছে, তুমি ঘোড়াকে গিয়ে বলো আমি তোমাকে তাকে খেতে বলেছি। শিয়াল মনে মনে ভাবে, একটি ঘোড়া হলে তো আমার বেশ অনেক দিন খাওয়ার আর চিন্তা থাকবে না। যদি ঘোড়া তাকে খেতে না দেয় তবে? তবে আর কি, আমাকে এসে খেও। শিয়াল তো মনের আনন্দে বনের পথ ধরে ঘোড়ার কাছে চলে যায়। একটু দূর থেকেই ঘোড়াকে ডাক দেয়, ঘোড়া ভাই, নিতু আমাকে বলল তোমাকে খেতে, আমি কি তোমাকে খেতে পারি? ঘোড়া মুচকি হেসে বলে, ও নিতু বলেছে, তবে তো অবশ্যই খেতে দিতে হবে। তা তুমি আমাকে পেছন থেকে খাও। শিয়াল তো বেজায় খুশি। যেই না ঘোড়ার পেছন থেকে খেতে যাবে, অমনি ঘোড়া শিয়ালকে পেছনের 2 পা দিয়ে ভীষণ জোরে লাথি দেয়। শিয়াল তো গড়তে গড়তে গিয়ে পড়ে এক খালে। খাল থেকে কোনো মতে উঠে শিয়ালটি আবার যায় নিতুর কাছে। নিতুর কাছে গিয়ে তো সেই রাগ। শিয়াল বলে, এই দুষ্টু মেয়ে, তুই আমাকে ঘোড়ার লাথি খাইয়েছিস, আমি তো এখন তোকেই খাবো। ঠিক আছে, খাও, তবে ওই যে একটা গরু দেখতে পাচ্ছ, তাকে যদি তুমি আমার কথা বলো তবে অবশ্যই সে তোমাকে খেতে দিবে। শিয়াল মনে মনে ভাবে, একটি গরু হলে তো বেশ হয়, যাই দেখি আর একবার, না হলে এই পিচ্চি মেয়েটাকেই খেয়ে যাব। আচ্ছা, আমি কিন্তু আবার যাচ্ছি, এবার না হলে কিন্তু আমি তোকেই খাবো। আচ্ছা, খেও। শিয়াল তো বেশ ভয়ে ভয়ে যায় গরুর কাছে। গিয়ে বলে, গরু ভাই, ওই মেয়েটি তোমাকে খেতে পাঠালো। বেশ তো, নিতু যখন পাঠিয়েছে তবে কি আর করা। খাও, কোন পাশ থেকে আগে খাবে বলো। শিয়াল মনে মনে ভাবে, ঘোড়ার পেছন থেকে খেতে গিয়েছিলাম, লাথি মেরেছে, এবার গরুর আর পেছন থেকে খাবো না, সামনে থেকে খাবো। আমি তোমাকে সামনে থেকে খাবো। আচ্ছা, খাও তবে। যেই না শিয়াল গরুকে সামনে থেকে খেতে যাবে, অমনি গরু তার মোটা শিং দিয়ে দেয় এক ঢুস। শিয়াল তো আবার গড়তে গড়তে গিয়ে পড়ে এক খালে। গরুর গুতা খেয়ে তো শিয়ালের অবস্থা একেবারে নাজেহাল। তার উপর তার পেটে বেজায় খিদে। সে কোনো মতে আবার খাল থেকে উঠে গিয়ে দাঁড়ায় নিতুর সামনে। গিয়ে বলে, এই মেয়ে, আমি তো এখন তোকে খাবো। কেন, গরু তোমাকে খেতে দেয়নি? না, আমাকে তো খেতে দেয়নি, বরং এক গোতা দিয়ে আমাকে খাদে ফেলে দিয়েছে। আরে, তুমি গরুর সামনে থেকে কেন খেতে গেছো? যাই হোক, আমাকে খেতে চাইলে খাও, কিন্তু তোমার তো মনে হয় অনেক খিদে লেগেছে। আমাকে খেয়ে কি তোমার পেট ভরবে? ওই যে দূরে একটা হাতি দেখতে পাচ্ছ, ওই হাতি কিন্তু আমার সব কথা শোনে। ওকে গিয়ে আমার কথা বললেই কিন্তু ও তোমাকে খেতে দিত। দেখো, এখন তোমার ইচ্ছা। শিয়াল আবার মনে মনে ভাবে, একটা হাতি হলে তো বেশ ভালো হয়, 1-2 মাস আর খাওয়ার কোনো চিন্তা নেই। ঠিক আছে, আমি যাচ্ছি, তবে মনে রাখিস, এই শেষবার, এবার যদি খেতে না পারি তাহলে তোকে কিন্তু আর ছাড়ছি না। আচ্ছা, ঠিক আছে। শিয়াল ভয়ে ভয়ে হাতির কাছে যায়। দূর থেকেই ডাক দিয়ে বলে, হাতি ভাই, নিতু তোমাকে খেতে বলেছে। আচ্ছা, ঠিক আছে,
নিতু যখন বলেছে তবে কি আর করা, খা। আগে কোথা থেকে খাবি? শিয়াল মনে মনে ভাবে, ঘোড়ার পেছন থেকে খেতে গিয়ে লাথি খেয়েছি, গরুর সামনে থেকে খেতে গিয়ে গুঁতো খেয়েছি, এবার আর ভুল করছি না। হাতি ভাই, আমি তোমার পেটের নিচ থেকে খাবো। আচ্ছা, তবে খা। শিয়াল যেই না হাতির পেটের নিচে ঢুকলো, অমনি হাতি বসে পড়ল। হাতির পেটের নিচে পড়ে শিয়ালের তো 12টা বেজে গেল। পাজি শিয়াল একদম আলু ভর্তা হয়ে গেল। পাজি শিয়ালটি মারা যাওয়ার পরে নিতু সবাইকে ধন্যবাদ জানায়। সে মনের আনন্দে বনের মধ্যে আরো অনেকক্ষণ ঘোরাঘুরি করে সন্ধ্যা হওয়ার আগেই বাড়িতে চলে যায়। এক রাজপ্রাসাদের কার্নিশে এক টোনাটুনি বাসা বেঁধে বেশ রাজকীয়ভাবেই বসবাস করত। টোনাটুনিকে প্রাসাদের আশেপাশে সব প্রাণী খুব ভালোবাসত। টোনাটুনি সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াতো, আর নিজেদের খাবার পর যেটুকু খাবার বাঁচত তা অন্য প্রাণীদের মাঝে বিলিয়ে দিত। খুব সুখেই দিন কাটছিল তাদের। কিন্তু হঠাৎ একদিন রাজার নজর পড়ল টোনাটুনির বাসার উপর। অমনি প্রহরীকে নির্দেশ দেন, জলদি করে পাখির বাসাটি ভেঙে জায়গাটা পরিষ্কার করো। রাজমহলে নোংরা আমি একদম পছন্দ করি না। প্রহরী টোনাটুনির বাসা ভেঙে দেয়। টোনাটুনি মনে খুব কষ্ট পায়। তারা একটি গাছের ডালে বসে কান্না করছিল। এমন সময় টুনি বলল, তুমি এখানে একটু বসো, আমি আসছি। কোথায় যাবে? রাজার একটু শাস্তি না দিয়ে আমি ছাড়বো না। আমি যাচ্ছি ইঁদুর ভাইয়ের কাছে। টুনি ফুরুত করে উড়ে গেল। রাজপ্রাসাদের একপাশের একটি ইঁদুরের গর্তের কাছে গিয়ে বলল, ইঁদুর ভাই বাড়িতে আছো? কে ভাই? টুনি ভাই? এসো ভাই, খাট পেতে দেই, ভাত বেড়ে দেই, খাও ভাই। না ভাই, যদি একটা উপকার করো তবে খাবো। কি উপকার বলো ভাই? রাজার ভুঁড়ি ফুটো করতে হবে। না না ভাই, জীবনে অনেক কাটাকাটি করেছি, আর পারবো না। টুনি মন খারাপ করে সেখান থেকে উড়ে চলে গেল। টুনি এবার যায় বিড়ালের কাছে। বিড়ালের বাড়ির সামনে গিয়ে টুনি বলল, বিড়াল ভাই বাড়িতে আছো? কে ভাই? টুনি ভাই। এসো ভাই, খাট পেতে দেই, ভাত বেড়ে দেই, খাও ভাই। না ভাই, যদি একটা কাজ করে দিতে পারো তবে খাবো। বলো ভাই, কি কাজ? তোমাকে রাজার বাড়ির ইঁদুরকে মারতে হবে। না ভাই, জীবনে অনেক ইঁদুর মেরেছি, আর পারবো না। টুনি মন খারাপ করে সেখান থেকে উড়ে গেল একটি লাঠির কাছে। গিয়ে ডাকলো, লাঠি ভাই বাড়ি আছো? কে ভাই? টুনি ভাই। এসো ভাই, খাট পেতে দেই, ভাত বেড়ে দেই, খাও ভাই। না ভাই, যদি আমার একটা কাজ করে দিতে পারো তবে খাবো। কি কাজ বলো ভাই? তোমাকে একটি বিড়ালকে মারতে হবে। জীবনে অনেক মারামারি করেছি, আর পারবো না। টুনি আর কথা না বলে মন খারাপ করে সেখান থেকে উড়ে চলে গেল। টুনি এবার গেল আগুনের কাছে। আগুনের কাছে গিয়ে টুনি বলল, আগুন ভাই বাড়িতে আছো? কে ভাই? টুনি ভাই। এসো ভাই, খাট পেতে দেই, ভাত বেড়ে দেই, খাও ভাই। না ভাই, যদি একটা কাজ করে দিতে পারো তবে খাবো। কি কাজ বলো ভাই? তোমাকে একটি লাঠিকে পোড়াতে হবে। না ভাই, জীবনে অনেক পুড়িয়েছি, আর পারবো না। টুনি মন খারাপ করে সেখান থেকে উড়ে যায় পানির কাছে। পানিকে বলে, পানি ভাই বাড়িতে আছো? কে ভাই? ও টুনি ভাই। এসো ভাই, খাট পেতে দেই, ভাত বেড়ে দেই, খাও ভাই। না ভাই, যদি একটা কাজ করে দিতে পারো তবে খাবো। কি কাজ? আগুন নেভাতে হবে। না ভাই, জীবনে অনেক আগুন নিভিয়েছি, আর পারবো না। টুনি মন খারাপ করে সেখান থেকে চলে গেল।
টুনি এবার গেল হাতির কাছে। হাতির কাছে গিয়ে টুনি বলল, হাতি ভাই বাড়িতে আছো? কে ভাই? টুনি ভাই। এসো ভাই, খাট পেতে দেই, ভাত বেড়ে দেই, খাও ভাই। না ভাই, যদি একটা কাজ করে দিতে পারো তবে খাবো। কি কাজ? পানি খেতে হবে। না ভাই, জীবনে অনেক পানি খেয়েছি, আর পারবো না। টুনি মন খারাপ করে চলে গেল মশার কাছে। মশা ভাই বাড়িতে আছো? কে ভাই? টুনি ভাই। এসো ভাই, খাট পেতে দেই, ভাত বেড়ে দেই, খাও ভাই। না ভাই, যদি একটা কাজ করে দিতে পারো তবে খাবো। কি কাজ? একটি হাতিকে কামড়াতে হবে। টুনি ভাই, তুমি কোনো চিন্তা করো না, আমরা অনেক মশা একসাথে গিয়ে হাতিকে কামড়ে ধরবো। তুমি ভাত খাও। এরপর মশাটি অন্য সব মশাকে ডেকে মেঘের মতো হয়ে হাতিকে কামড়ে ধরল। মশার কামড় খেয়ে হাতি বলল, মশা ভাই, আমাকে কামড়িও না, আমি সব পানি খেয়ে ফেলবো। হাতি গেল পানি খেতে। অমনি পানি বলল, হাতি ভাই আমাকে খেও না, আমি আগুন নিভিয়ে দিচ্ছি। পানি গেল আগুন নেভাতে। অমনি আগুন বলল, পানি ভাই, আমাকে নিভিও না, আমি লাঠি পুড়িয়ে দিচ্ছি। আগুন গেল লাঠি পোড়াতে। তখন লাঠি বলল, আগুন ভাই আমাকে পুড়িও না, আমি বিড়ালকে মেরে মেরে শেষ করে দেব। লাঠি গেল বিড়াল মারতে। অমনি বিড়াল বলল, লাঠি ভাই আমাকে মেরো না, আমি রাজার বাড়ির ইঁদুরকে মেরে আসছি। বিড়াল গেল ইঁদুর মারতে। তখন ইঁদুর বলে উঠল, বিড়াল ভাই আমাকে মেরো না, আমি আজ রাতেই রাজার ভুঁড়ি কেটে দিয়ে আসবো। রাতে রাজামশাই যখন ঘুমিয়ে আছে, তখন ইঁদুর গিয়ে রাজার ভুঁড়ি কাটতে আরম্ভ করলো। রাজা তো চিৎকার করতে লাগলো, কে কোথায় আছিস? জলদি আয়, বাঁচাও। রাজার প্রহরীরা দ্রুত এসে তাকে বাঁচায়। সব খবর শুনে টুনি তো বেজায় খুশি। এরপর থেকে মাঝে মাঝে ইঁদুর এসে রাজার ভুঁড়ি কাটে। রাজা তো রাতে আর ঠিকমতো ঘুমাতে পারে না। এভাবেই দিন কাটতে থাকে। এক দেশে এক রাজা ছিল। রাজাটি ছিল খুব ভালো। প্রজাদের বিপদে আপদে তিনি সবসময় পাশে থাকতেন। রাজ্যে কোনো কিছুরই অভাব ছিল না। প্রজারা খুব খুশি ছিল, কিন্তু রাজার মনে ছিল বেজায় কষ্ট, কারণ তার কোনো সন্তান ছিল না। অনেক রকম চেষ্টা তদবির, হাকিম জ্যোতিষী দেখিয়েও কোনো কাজ হয়নি। হঠাৎ একদিন এক দরবেশ এলো রাজার কাছে। রাজা তাকে সম্মানের সাথে স্বাগত জানালেন। রাজার ব্যবহারে মুগ্ধ হয়ে দরবেশ বলল, রাজামশাই, আপনার ব্যবহারে আমি মুগ্ধ। আপনি একজন ভালো মানুষ, তাই আমি দোয়া করি সৃষ্টিকর্তা আপনার মনের আশা পূরণ করুক। আপনি খুব শীঘ্রই 3টি পুত্র সন্তান লাভ করবেন, কিন্তু মনে রাখবেন ভবিষ্যতে এদের মধ্যে থেকে সবচেয়ে যে সন্তান বিচক্ষণ তাকেই রাজা হিসাবে নির্বাচন করতে হবে। এই বলে দরবেশ সেখান থেকে চলে গেল। পরবর্তী 5 বছরের মধ্যেই রাজা 3টি পুত্র সন্তানের পিতা হলেন। ধীরে ধীরে সময় পেরিয়ে গেল। রাজা বৃদ্ধ হতে লাগলেন। রাজপুত্রগণও বড় হয়ে গেলেন। এবার রাজার সেই দরবেশের কথা মনে পড়ে গেল। এদের 3 জনের মধ্যে থেকে সবচেয়ে বেশি বিচক্ষণ পুত্রকেই রাজা হিসাবে নির্বাচন করতে হবে। রাজা এবার খুব চিন্তায় পড়ে গেলেন। অনেক চিন্তা করে তিনি একটি বুদ্ধি আঁটলেন। মনে মনে ভাবলেন 3 পুত্রকেই বিচক্ষণতার পরীক্ষা নেবেন। এই পরীক্ষায় যে সবচেয়ে ভালো করতে পারবে তাকেই তিনি পরবর্তী রাজা হিসাবে ঘোষণা করবেন।
যেমন ভাবা তেমন কাজ। রাজা তার বড় পুত্রকে ডেকে বললেন, বাবা, আমার বয়স হয়েছে, আমি এখন আর আগের মতো চলাচল করতে পারি না। তাই তুমি নদীর পাড়ে যাও, সেখানে একজন লোককে দেখতে পাবে। সে খুব সমস্যার মধ্যে আছে। তার সমস্যার কথা শুনে উপযুক্ত সমাধান দিয়ে আসো। আপনার আদেশ আমার শিরোধার্য। এই বলে বড় রাজপুত্র বেরিয়ে পড়ে নদীর তীরের সেই লোকের খোঁজে। নদীর ধারে এসে বড় রাজপুত্র একজন গরিব লোকের দেখা পায়। রাজপুত্র তাকে বলে, আমি এই রাজ্যের বড় রাজপুত্র। আমি শুনেছি তুমি নাকি খুব সমস্যার মধ্যে আছো। আমাকে বলো তো তোমার সমস্যাটা কি? আজ কিছুদিন হলো আমি তেমন কোনো কাজকর্ম পাই না, তাই কাছে কোনো টাকা পয়সা নাই। এজন্য কোনো খাবার দাবারও কিনতে পারি না। তাই আমি খুব ক্ষুধার্ত। আপনি যদি কোনোভাবে আমাকে সাহায্য করতেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকতাম। ও এই কথা, সিপাহী, এনার খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। এই বলে রাজপুত্র রাজপ্রাসাদে ফেরত চলে এলেন এবং রাজাকে সব ঘটনা খুলে বললেন। রাজা এবার আগেরবারের মতোই তার দ্বিতীয় পুত্রকে ডেকেও একই কথা বলে তাকেও ওই লোকটির কাছে পাঠালেন। দ্বিতীয় রাজপুত্র এসেও লোকটিকে তার সমস্যার কথা জিজ্ঞাসা করলেন। লোকটিও আগের মতোই জবাব দিলেন। এবার দ্বিতীয় রাজপুত্র তার সিপাহীকে বললেন, সিপাহী, এই লোককে 200 স্বর্ণমুদ্রা দিয়ে দাও। এই বলে তিনিও রাজপ্রাসাদে ফেরত চলে এলেন এবং রাজাকে সব কথা খুলে বললেন। এবার রাজা তার ছোট পুত্রকে একইভাবে একই কথা বললেন। ছোট রাজপুত্রও নদীর পাড়ের লোকটির সাথে দেখা করলেন। লোকটিকে সমস্যার কথা জিজ্ঞাসা করায় তার সেই একই জবাব। কিন্তু এবারে ছোট রাজপুত্র কোনো কিছু না দিয়ে তাকে সাথে করে রাজপ্রাসাদে নিয়ে এলো। এসে রাজাকে বলল, পিতা, ওনার একটি কাজের দরকার, তাই একটি কাজ দেওয়ার জন্য আমি ওনাকে রাজপ্রাসাদে নিয়ে এসেছি। রাজা এবার খুশি হয়ে বাকি 2 রাজপুত্রকেও ডাকলেন। রাজা সবাইকে উদ্দেশ্য করে বললেন, আমি তোমাদের যে কাজে পাঠিয়েছিলাম সেই কাজটি তোমরা বড় দুজন ঠিকভাবে করতে পারোনি, কারণ বড় রাজপুত্র তাকে খাবার দিয়েছ। এটা ভালো কাজ, কিন্তু এতে তার কোনো স্থায়ী সমাধান হলো না। আপাতত পেট ভরলেও ভবিষ্যৎ তার অনিশ্চিত। আবার কবে খেতে পারবে তার কোনো ঠিক নাই। আর দ্বিতীয় রাজপুত্র তাকে স্বর্ণমুদ্রা দিয়ে এসেছ, এতেও হয়তো সে কয়েকদিনের খাবার কিনে খেতে পারবে, কিন্তু মুদ্রা ফুরিয়ে গেলেই আবার সেই অনিশ্চয়তা। কিন্তু ছোট রাজপুত্র তার কাজের ব্যবস্থা করে দিতে চেয়েছে, যার মাধ্যমে সে অর্থ আয় করতে পারবে, সেখান থেকে খাবারও কিনে খেতে পারবে, আবার তার দারিদ্রতাও মিটবে। তোমাদের দুজনের সমাধানটা ছিল সাময়িক, কিন্তু ছোট রাজপুত্রের সমাধানটা স্থায়ী। তাই আমি আমার ছোট রাজপুত্রকেই আগামী রাজা হিসাবে ঘোষণা করছি। ছোট রাজপুত্র এভাবেই রাজা হয়ে বিচক্ষণতার সাথে ওই রাজ্যটি পরিচালনা করতে লাগলেন। এক জঙ্গলে বেশ কিছু শিয়াল বসবাস করত, কিন্তু তাদের মধ্যে একটি শিয়াল ছিল খুবই বুদ্ধিমান। শিয়াল বেশি থাকায় সবাই প্রতিদিনই শিকার ধরতে পারত না, তাই অনেককেই না খেয়ে থাকতে হতো। কিন্তু সেই বুদ্ধিমান শিয়াল কোনোদিনই না খেয়ে থাকত না, কারণ ওই জঙ্গলের এক প্রান্তে এক কাপড় বানানো কারিগর বসবাস করত। সেই কারিগর কাপড়ে ভাতের মাড় দিত। ভাতের মাড় বাইরে রেখে কারিগর যখন বাড়ির ভেতরে যেত, তখন সুযোগ বুঝে সেই চালাক শিয়াল চেটেপুটে ভাতের মাড় খেয়ে যেত। এভাবে কিছুদিন যাওয়ার পরেই কারিগর বুঝতে পারে যে কেউ তার ভাতের মার খেয়ে যায়। কারিগরও খুব বুদ্ধিমান ছিল। সে একদিন বেশি করে ভাতের মার দিয়ে তার পাশে একটি ফাঁদ পেতে রাখে। চালাক শেয়াল অত খাবার দেখে লোভ সামলাতে না পেরে তাড়াহুড়ো করে ভাতের মার খেতে শুরু করে, কিন্তু অসতর্কতাবশত তার লেজ ফাঁদে আটকে পড়ে। শেয়াল তখন বাবা গো, মা গো বলে চিৎকার শুরু করে ও তাড়াহুড়া করে ছাড়া পাওয়ার জন্য জোরাজুরি করতে করতে বেশ কিছুক্ষণ চেষ্টার পর সে ছাড়া পায়। কিন্তু শেয়ালটি ছাড়া পেলেও সে তার লেজ হারায়। ফাঁদে তার লেজ কাটা পড়ে।
লেজ হারালেও সে যে মৃত্যুর হাত থেকে ছাড়া পেয়েছে এতেই সে খুশি। শিয়ালটি যখন জঙ্গল দিয়ে যাচ্ছিল তখন বারবার চিন্তা করছিল যে জঙ্গলে ফিরে সবাই যদি তার লেজ হারানোর কথা জিজ্ঞাসা করে তাহলে সে কি জবাব দিবে। তাছাড়া তাকে সবাই যদি লেজ কাটা শিয়াল বলে ডাকে তাহলে কি হবে, তার তো আর মান সম্মান থাকবে না। মনে মনে সে এই অপমান থেকে বাঁচার বুদ্ধি খুঁজতে থাকে। কিছুক্ষণ পরেই তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে আসে। সে মনে মনে বুদ্ধি আঁটে আর পথ চলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সে জঙ্গলের ভেতরে পৌঁছে যায়। পৌঁছেই সে চিৎকার করে সব শিয়ালকে ডাকতে থাকে। সব শিয়াল যখন একত্রিত হয় সবাই তো চালাক শিয়ালের লেজের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে যায়। চালাক শিয়ালটি তখন হাসতে হাসতে বলে, কি দেখছো তোমরা? আমি আমার লেজ কেটে ফেলে দিয়েছি। লেজ রাখাটা আসলে একটা ঝামেলা। দেখো এখন আমাকে কত সুন্দর লাগছে। তোমাদের থেকে এখন আমাকে অনেক বেশি ভালো আর আলাদা লাগছে। তোমরা অবশ্য চাইলে আমার মতো লেজ কেটে নিজেকে সুন্দর করতে পারো। সব শিয়াল তখন একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তারপর একটা শিয়াল বলে উঠল, তুমি ঠিকই বলেছ, লেজটা আসলে একটু ঝামেলা করে। আর তুমি যখন বলছো লেজ কাটলে আমাদের দেখতে সুন্দর লাগবে, তখন আমরা আমাদের লেজ কেটেই ফেলবো। সব শিয়াল একে একে তাদের লেজ কেটে ফেলতে লাগলো আর চালাক শিয়ালটি মনে মনে হাসতে লাগলো। এক গ্রামের পাশে একটি জঙ্গলে একটি দুষ্টু বাঘ ছিল। বাঘটি মাঝে মাঝেই গ্রামে ঢুকে গ্রামবাসীকে বিরক্ত করত। তাই গ্রামবাসী একদিন বুদ্ধি করে বাঘটির জন্য একটি ফাঁদ পেতে রাখে। বাঘটি যথারীতি ফাঁদে আটকা পড়ে। গ্রামবাসী বাঘের খাঁচাটিকে একটি রাস্তার পাশে রেখে দেয়। বাঘটি রাস্তা দিয়ে যাতায়াতকারী পথচারীদেরকে অনুরোধ করতে থাকে যাতে তারা খাঁচাটি খুলে দেয়, কিন্তু কোনো পথচারী তাতে রাজি হয় না। একদিন এক দয়ালু পথচারী সেদিক দিয়ে যাচ্ছিল। পথচারীটিকে দেখে বাঘটি তাকে বলে, ভাই, তোমাকে খুব ভালো মানুষ মনে হচ্ছে। তুমি দয়া করে আমার খাঁচার দরজাটি খুলে দাও। আমি এখান থেকে জঙ্গলে ফিরে যাব, আর কোনোদিনই এই গ্রামে আসব না। তুমি যদি আমাকে মুক্ত করে দাও আমি চিরদিন তোমার উপকারের কথা ভুলব না। পথচারীটির বাঘটির প্রতি খুব মায়া হয়। সে বাঘের কথায় খাঁচার দরজাটি খুলে দেয়। বাঘটি খাঁচা থেকে বের হয়ে আসে। খাঁচা থেকে ছাড়া পেয়েই দুষ্টু বাঘটি এবার তার আসল রূপে ফেরত আসে। সে এবার বলে, হায় রে বোকা মানুষ, আমার ক্ষুধা লেগেছে, এবার আমি তো তোকেই খাবো। পথচারীটি তখন খুবই আশাহত হয় এবং বলে, আমি তোমার উপকার করলাম আর তুমি বিপদ থেকে মুক্ত হয়ে এখন আমাকেই খেতে চাইছো? এটা তো উচিত হচ্ছে না। অত কথা জানি না, আমার ক্ষুধা লেগেছে, আমি তোকে খাবো। কিন্তু আমি তো তোমার উপকার করলাম আর তুমি আমার অপকার করতে চাচ্ছ। আচ্ছা ঠিক আছে, আমি তোকে একটা সুযোগ দিলাম। আমি 3 জন সাক্ষীর কাছে জিজ্ঞাসা করব যে আমি যে কাজটি করেছি তা ঠিক হচ্ছে কিনা। যদি তারাও বলে যে আমি ঠিক কাজ করছি না তাহলে আমি তোকে ছেড়ে দেব, আর যদি তারা বলে যে আমি ঠিক কাজ করছি তাহলে তোকে তো আমি খেয়ে ফেলবো। পথচারীটি কি আর করে, বাঘের কথায় রাজি হয়ে যায়। এরপর দুজনে বের হয় সাক্ষীর খোঁজে। একটি ক্ষেতের মধ্যে দিয়ে যেতে যেতে তারা একটি জমির আইল দেখতে পায়। তখন পথচারীটি বলে, এই জমির আইলই আমার প্রথম সাক্ষী। ঠিক আছে, তাহলে ওকেই জিজ্ঞাসা কর। পথচারীটি তখন সব ঘটনা খুলে বলে। সবকিছু শুনে জমির আইল বলে, আমি মানুষের জমি পাহারা দেই, একজনের জমি যাতে আরেকজনের জমির সাথে মিশে না যায়। আর মানুষ প্রতি বছর আমাকে কেটে কেটে ছোট বানিয়ে ফেলে, তাই এই জগতে আসলে উপকারীর কোনো দাম নেই। এই কথা শুনে বাঘটি খুব খুশি হয়ে যায় এবং বলে, শুনলি তো, এবার চল তোর দ্বিতীয় সাক্ষীর কাছে। দুজনে আবার হাঁটা শুরু করলো। এবার তারা হাঁটতে হাঁটতে একটি গাছের কাছে গেল।
গাছের কাছে গিয়ে পথচারীটি আবার পূর্বের ঘটনাগুলো খুলে বলল। এবার গাছটি তাদের কথা শুনে উত্তর দিল। আমি পথচারীদের ছায়া দেই, আমার ফল খেয়েই অনেকে ক্ষুধা মেটায়, আবার যাওয়ার সময় তারাই আমার ডাল ভেঙে নিয়ে যায়। উপকারীর অপকার করাই যেন নিয়ম। এবার বাঘ বলে, শুনেছিস, এবার তাহলে আমি তোকে খাই। দাঁড়াও ভাই, আমার আরেকজন সাক্ষী তো বাকি আছে। পথচারীটি দুঃখ ভরা মনে আবার হাঁটা শুরু করল। হাঁটতে হাঁটতে এবার তাদের দেখা হয়ে যায় একটি চালাক শেয়ালের সাথে। শেয়ালকে যথারীতি পথচারী সব ঘটনা খুলে বলে। সব ঘটনা শুনে চালাক শেয়াল বলে, আমি তোমাদের কথা তো ঠিকমতো বুঝতে পারছি না, আমাকে ঘটনাস্থলে নিয়ে চলো, সেখানে সবকিছু ঠিকমতো ভেঙে বললে হয়তো আমি বুঝতে পারবো, তারপর আমি আমার উত্তর দিব। শেয়াল যেহেতু বলল যে সে ঘটনাটি বুঝতে পারছে না, তাই কি আর করা, তারা তিনজনেই আবার রওনা দিল ঘটনাস্থলের দিকে। ঘটনাস্থলে পৌঁছে পথচারীটি আবার বলল, বাঘ খাঁচার মধ্যে বন্দী ছিল, আর আমি খাঁচার বাহির দিয়ে যাচ্ছিলাম। শিয়াল তাকে থামিয়ে দিয়ে বলে, তুমি খাঁচার মধ্যে ছিলে আর বাঘ বাহির দিয়ে যাচ্ছিল। শিয়ালের কথা শুনে বাঘ রেগে যায়। এবার বাঘ বলে ওঠে, আরে বোকা, আমি খাঁচার মধ্যে ছিলাম আর ও বাহির দিয়ে যাচ্ছিল। আমিও তো তাই বলি, ও খাঁচার মধ্যে ছিল আর বাঘ মামা তুমি বাহির দিয়ে যাচ্ছিলে। বাঘ তো এবার রেগে আগুন। রেগে মেগে সে শেয়ালকে বোঝানোর জন্য আবার খাঁচার মধ্যে ঢুকে পড়ে। খাঁচার মধ্যে ঢুকে বাঘ বলে, আমি এইভাবে খাঁচার মধ্যে ছিলাম। শেয়াল তক্ষুনি খাঁচার দরজাটা আটকে দিয়ে বলে, আর এইভাবে খাঁচার দরজাটি আটকানো ছিল, আর ও রাস্তা দিয়ে যাচ্ছিল, তাই তো? হ্যাঁ তাই। এবার তো বুঝেছিস, এবার দরজাটা খোল। আমি তো অনেক আগেই বুঝেছি, শুধু তোমাকে শায়েস্তা করার জন্য না বোঝার ভান করেছিলাম। তোমার খাঁচার দরজা আর খুলবে না। এবার শিয়াল পথচারীকে বলে, দুষ্টু লোকের উপকার করতে নাই, এবারকার মতো তুমি বেঁচে গেলে। এখন তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাই, আর এই পাজি বাঘটি খাঁচাতেই বন্দি থাক। এই বলে দুজনেই সেখান থেকে চলে গেল, আর পাজি বাঘটি আবার খাঁচায় বন্দি হয়েই রইল। এক গ্রামে এক অভাবী জেলে বসবাস করত। সে প্রতিদিন নদীতে মাছ মেরে বাজারে বিক্রি করে সংসার চালায়। কিন্তু বেশ কিছুদিন ধরে তার জালে কোনো মাছ ধরা পড়ে না। মাছ না ধরা পড়ায় তার সংসারে আরো অভাব দেখা দিল। সারাদিন বউয়ের বকবকানি শুনতে হয়। মনের কষ্টে জেলে নদীর পাড়ে বসে বসে কাঁদতে থাকে। প্রতিদিনের মতো আজও সে মাছ ধরতে নদীতে জাল ফেলে। বেশ কয়েকবার জাল টেনেও সে একটি মাছও পায় না। সে মনে মনে ভাবে আর মাছই ধরতে আসবে না, মাছ ধরা একেবারের জন্য বাদ দিয়ে দেবে। ভাবতে ভাবতেই আবার জাল ফেলে। জাল টেনে ওঠানোর সময় তার কাছে মনে হয় ভারী কোনো কিছু তার জালে আটকা পড়েছে। সে মনে মনে খুশি হয়। অনেক কষ্ট করে জাল টেনে ডাঙায় ওঠায় এবং দেখে জালে একটা বড় সাইজের মাছ উঠেছে। সে বিড়বিড় করে বলতে থাকে, ভেবেছিলাম কোনো গুপ্তধন পেয়েছি। যাই হোক, অনেকদিন পর একটি মাছ তো পেলাম। যাই, জলদি এটা বিক্রি করে বাড়ির জন্য বাজার নিয়ে যাই। বলে সে জাল গুছিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়। কিছু দূর যাওয়ার পরে আপন মনে বলতে থাকে, না, আগে বাড়ি যাই, বউকে মাছটা দেখাই, মাছটা বেশ বড় সড়ো, আর বাজার থেকে কি কি কিনতে হবে সেটাও শুনে যাই। সে বাজারে যাওয়ার বদলে বাড়ির পথে রওনা হয়। বাড়িতে পৌঁছে বউকে ডাকে আর বলে, বউ, ও বউ, দেখো কত বড় মাছ পেয়েছি। এই মাছ বাজারে বেচে দিয়ে আসি,
আর কি কি বাজার লাগবে বলো তো, নিয়ে আসি। তার বউ মাছটি দেখে বড়ই খুশি হয়। জেলের বউ জেলেকে বলে, এই শোনো না, আমরা অনেকদিন বড় মাছ খাই না, এই মাছটা বাজারে না বেচে আমরা রান্না করে খাই। জেলেও বউয়ের আবদারে রাজি হয়ে যায়। ঠিক আছে, তুমি তাহলে মাছটি কুটে রান্না করো, মাছটি আমরা নিজেরাই খাবো। জেলের বউ বটি নিয়ে এসে মাছটি কুটতে বসে। মাছটি বটি দিয়ে যেই না অর্ধেক করেছে, অমনি ভেতর থেকে অনেকগুলো বড় বড় হীরা বের হয়ে আসে। হীরার আলোর ঝলকানি দেখে জেলে ও তার বউয়ের চোখ ছানা বড়া অবস্থা। জেলের বউ বলে, দেখো, এগুলো তো হীরা মনে হচ্ছে। জেলে হীরাগুলো হাতে নিয়ে নাড়াচাড়া করে বলে, হ্যাঁ, এগুলো তো হীরাই। আমরা অনেকগুলো হীরার মালিক হয়ে গেছি, আমরা আর গরিব থাকবো না। দুজনেই খুশিতে কাঁদতে থাকে। এরপর জেলে একটি একটি করে হিরে বেচে তা থেকে পাওয়া টাকা দিয়ে অন্যান্য ব্যবসা করতে থাকে। বাড়িতে তাদের কুঁড়ে ঘর ভেঙে সেখানে নতুন একটি ঘর নির্মাণ করে। কিছুদিনের মধ্যেই তারা অনেক ধনী হয়ে যায়। তাদের সংসার খুশিতে ভরে ওঠে। তারা সবসময় সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানায়। এভাবেই তারা আনন্দে সংসার করতে থাকে। কদমতলা নামের একটি গ্রামে এক গরিব দিনমজুর তার স্ত্রীর সাথে বসবাস করত। দিনমজুরটা এতই গরিব ছিল যে তাদের মাঝে মাঝেই অনাহারে থাকতে হতো। গরিব হলেও দিনমজুরটা ছিল ভালো মনের মানুষ। তারা খুবই কষ্টের মধ্যে দিয়ে জীবনপাত করছিল, আর মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করত তিনি যেন তাদের উপর সদয় হন। একদিন সকালে দিনমজুরটি যখন খেতে বসবে, তখন একটি ভিক্ষুক তাদের বাড়ির সামনে এসে ডাকতে লাগলো, বাবা গো, মা গো, কেউ বাড়িতে আছো? কে কে তুমি? আমি একজন দরিদ্র ভিক্ষুক। আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? আমি আজ কারোর কাছেই তেমন কোনো ভিক্ষা পাইনি। আমাকে কি কিছু চাল ভিক্ষা দিবে? আমরা তো গরিব মানুষ, ঘরে বাড়তি চাল থাকে না। আচ্ছা, তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি। এই বলে লোকটি বাড়ির ভেতরে গেল। ভেতর থেকে কিছু চাল এনে ভিক্ষুককে দিয়ে বলল, তুমি কিছু মনে করো না, আমাদের কাছে দুপুরে রান্না করার জন্য এতটুকু চালই অবশিষ্ট ছিল, এটা তুমি নিয়ে যাও। আমাকে সব দিয়ে দিলে তুমি কি খাবে? ও তুমি চিন্তা করো না, আমি এখন কাজে গিয়ে কোনো একটা ব্যবস্থা করে ফেলব। ভিক্ষুকটি তখন রূপ পরিবর্তন করে দরবেশ হয়ে যায়। আমি আসলে ভিক্ষুক নই, একজন দরবেশ। তোর ব্যবহার আমার খুব ভাল লেগেছে, তাই আমি তোকে একটি উপহার দিতে চাই। এই নে, এই পাতিলটা নে। এটি একটি জাদুর পাতিল। এই পাতিলের কাছে চাল চাইলেই চাল পাবি। যতক্ষণ পাতিলটাকে উল্টো করে না রাখবি, ততক্ষণ ও চাল দিতেই থাকবে। পাতিলটা উল্টো করে রাখলে ও চাল দেয়া বন্ধ করে দেবে। আবার যখন দরকার তখন পাতিলটা সোজা করে চাল চাইলেই হয়ে গেল। পাতিলটা দিনমজুরকে দিয়ে দরবেশটি উধাও হয়ে গেল। দিনমজুরটি তখন পাতিল নিয়ে বাড়ির ভেতরে চলে গেল। বাড়ির ভেতরে গিয়ে দিনমজুর স্ত্রীকে সব ঘটনা খুলে বলল। তার স্ত্রী সব শুনে তাকে বলল, তাই নাকি? তা আবার হয় নাকি? এতটুকু পাতিলের এত ক্ষমতা? আমার তো বিশ্বাসই হয় না। তুমি এক কাজ করো, পাতিলের কাছে কিছু চাল চেয়ে পরীক্ষা করে দেখো, পাতিলটা আসলেই কাজ করে নাকি। স্ত্রীর কথা শুনে দিনমজুরটি ভাবল, আসলেই তো একবার পাতিলের ক্ষমতা পরীক্ষা করার দরকার। তাই সে পাতিলটিকে মাটিতে রেখে পাতিলকে বলল, এই জাদুর পাতিল, আমাদের চালের খুব দরকার, তুমি আমাদেরকে কিছু চাল দাও তো। অমনি ঘরের মধ্যে চাল আসতে শুরু হয়ে গেল। কিছু পরিমাণ চাল আসার পরেই দিনমজুরটি পাতিলটিকে উল্টো করে দিল, আর চাল আসা থেমে গেল। দিনমজুর ও তার স্ত্রী এসব দেখে খুব খুশি হয়ে গেল। তাদের আর খাবারের চিন্তা থাকলো না। দিনমজুরটি তাদের সংসারে যেটুকু চাল লাগে তা রেখে বাকি চালটুকু বিক্রি করা শুরু করলো। তার চাল বিক্রি করা দেখে তার এক লোভী প্রতিবেশীর বেশ কৌতূহল হলো। সে মনে মনে ভাবতে লাগলো,
এই গরিব মজুরটা তো ঠিকমতো চাল কিনতেই পারতো না, আজ কদিন হঠাৎ চাল বিক্রি করছে। ও এত চাল কোথায় পায়? ব্যাপারটা আমাকে দেখতেই হবে। এরপরের দিন সারাদিন ওই লোভী প্রতিবেশীটা দিনমজুরের বাড়িতে আড়ি পেতে রইল। দিনমজুর যখন পাতিলের কাছে চাল চাইল, সে তখন লুকিয়ে লুকিয়ে ব্যাপারটা দেখল আর মনে মনে ভাবল, ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে সবকিছু এই পাতিলের কেরামতি। ঠিক আছে, আমাকে তাহলে ওই পাতিলটাই চুরি করতে হবে। পাতিলটা চাল দিবে আর আমি চাল বেচবো। চাল বেচতে বেচতে আমি বিশাল বড় লোক হয়ে যাব। যেমন ভাবা তেমন কাজ। দিনমজুরটা চাউল বিক্রির উদ্দেশ্যে বাড়ির বাইরে যায়, আর দিনমজুরের স্ত্রীও কিছু কাজে ঘর থেকে দূরে যায়। লোভী প্রতিবেশীটা তখন ঘর ফাঁকা দেখে ঘরের মধ্যে ঢুকে পড়ে। ঘর থেকে পাতিলটি চুরি করে রওনা দেয় তার বাড়ির দিকে। তার বাড়িতে গিয়ে পাতিলটিকে নিচে রেখে দিনমজুরের মতো বলে, এই জাদুর পাতিল, এক্ষুনি আমাকে চাল দে। পাতিল অমনি চাল দেয়া শুরু করে। চাল দিতে দিতে ঘরের চারপাশ আস্তে আস্তে ভরে উঠতে থাকে। তখন লোভী প্রতিবেশীটি পাতিলকে বলে, এই জাদুর পাতিল, এবার থাম। কিন্তু জাদুর পাতিলটা তো আর থামে না, সে চাল দিতেই থাকে। আরে, এ তো থামছেই না। ওই জাদুর পাতিল, থাম থাম। লোভী প্রতিবেশীটা এবার বুঝতে পারে যে সে লোভ করে তাড়াহুড়ো করে চাল চাওয়া শিখেছে, কিন্তু চাল বন্ধ করা তো শেখেনি। কিন্তু এখন আর কি করা, সে যে চালের মধ্যে আটকা পড়ে গেছে। ধীরে ধীরে ঘরটি চাল দিয়ে ভরে যায়, আর লোভী প্রতিবেশীটি চালের মধ্যে আটকা পড়ে মারা যায়। এক জঙ্গলে পুরাতন একটি মহল ছিল। সেই মহলের ভেতরে এক নাগরাজ ও নাগরানী বসবাস করত। নাগরাজ ও নাগরানী ইচ্ছেমতো সাপের রূপ, আবার ইচ্ছামতো মানুষের রূপ ধারণ করতে পারত। প্রতি পূর্ণিমা রাতে তারা সাধনায় বসত এবং তাদের এই রূপ পরিবর্তনের জন্য শক্তি অর্জন করত। যখন তারা সাধনার জন্য বসত, তখন তারা তাদের নাগমণি মাথা থেকে খুলে পাশে রেখে দিত। জ্যোৎস্নার আলোতে বসে তারা মন্ত্র জপতে থাকত। নাগরাজ ও নাগরানী সারাদিন মহলটিতে ঘুমাতো এবং রাতে জঙ্গলে ঘুরে বেড়াতো। এক জ্যোৎস্না রাতে নাগরাজ ও নাগরানী সাধনায় বসবে। এমন সময় পাশেই গাছে বসে থাকা একটি পেঁচা জোরে জোরে ডেকে ওঠে। এতে নাগরাজ খুবই বিরক্ত হয় এবং পেঁচাটিকে মন্ত্র বলে পাথর করে দেয়। এরও বেশ কিছুক্ষণ পর একটি ব্যাঙ লাফাতে লাফাতে নদীর পাড়ে যাচ্ছিল। বেখেয়ালে সে নাগরাজের গায়ে ধাক্কা দেয়। নাগরাজ আবার ভীষণ বিরক্ত হয়। মন্ত্র বলে ব্যাঙকেও সে আবার পাথর বানিয়ে দেয়। কিছুক্ষণ পরে একটি টোনাটুনির বাচ্চা ওই মহলের পাশের একটি গাছ থেকে একবারে নাগরানীর গায়ের উপরে পড়ে যায়। নাগরানীও প্রচণ্ড বিরক্ত হয় এবং চিৎকার করে বলতে থাকে, তোর এত বড় সাহস, তুই আমার গায়ের উপর এসে পড়িস, তাও আবার আমার সাধনার সময়? দাঁড়া, তোকে মজা দেখাচ্ছি। টুনটুনি তখন কান্না করতে থাকে আর বলতে থাকে, নাগরানী, আমাকে মারবেন না, আমি হঠাৎ করে আমাদের বাসা থেকে পড়ে গেছি। আমি ভালো করে উঠতে শিখিনি, তাই আপনার গায়ের উপর পড়ে গেছি। দয়া করে আমাকে ক্ষমা করে দেন। টুনটুনির কাকুতি মিনতি দেখে নাগরানীর মনে মায়া হয়। সে টুনটুনিকে ক্ষমা করে দেয়। টুনটুনি খুব খুশি হয়ে সেখান থেকে চলে যায়। এরপরে প্রায় 1 মাস পার হয়ে গেল। কিছুদিন পর পূর্ণিমা। নাগরাজ ও নাগরানীর রূপ পরিবর্তনের ক্ষমতাও প্রায় কমে এসেছে। রাতে নাগরাজ ও নাগরানী একটু ঘুরতে বের হয়েছে। গভীর রাতে যখন নাগরাজ ও নাগরানী জঙ্গলের মধ্যে ঘুরছিল, তখন ওই জঙ্গলের ভেতর দিয়ে এক তান্ত্রিক সাপুরিয়া যাচ্ছিল। সে দূর থেকে দেখে নাগরাজের মাথায় বিশাল এক মণি। সেই মণিটা আলোয় ঝলমল করছে। তান্ত্রিক নাগরাজ ও নাগরানীর পিছু নিয়ে মহল পর্যন্ত যায়। তারপর সে মনে মনে ওই মণি চুরির পরিকল্পনা করে। 2 দিন পর যখন নাগরাজ ও নাগরানী
সাধনায় বসে মণি খুলে রেখে মন্ত্র জপতে থাকে। তখন দুষ্টু তান্ত্রিক মণি চুরি করার জন্য চুপি চুপি মণির দিকে এগুতে থাকে, কিন্তু বিষয়টা নাগরাজ ও নাগরানী টের পেয়ে যায়। তখন নাগরাজ বলে, তোর এত সাহস, তুই আমার নাগমণি চুরি করতে এসেছিস? তান্ত্রিক তখন বলে, আরে নাগরাজ, আমি তো তোকে ভয় পাই না, দেখ তোকে আমি কি করি। বলেই ঝোলা থেকে একটি জাদুর বিন বের করে বাজাতে লাগলো। বিনের শব্দে নাগরাজ ও নাগরানী তাদের শক্তি ব্যবহার করতে তো পারলই না, বরং তারা অচেতন হতে লাগলো। এমন সময় সেই টুনটুনি পাখিটি গাছ থেকে সব দেখে ফেলে। সে দ্রুত উড়ে এসে দুষ্টু তান্ত্রিকের উপর ঝাঁপিয়ে পড়ল এবং ধারালো নখ দিয়ে তান্ত্রিককে আঘাত করতে লাগলো। আচমকা আঘাতে তান্ত্রিকের হাত থেকে বিন পড়ে গেল। অমনি নাগরাজ তান্ত্রিককে কামড় বসিয়ে দেয়। তান্ত্রিক ছটফট করতে করতে মারা যায়। নাগরাজ ও নাগরানী টুনটুনির উপর ভীষণ খুশি হয় এবং বলে, তুমি আমাদেরকে বাঁচিয়েছ, আজ থেকে তোমাকে আমরা দেখাশোনা করব। বলো, তুমি আমাদের কাছে কি চাও? যা চাইবে আমরা তোমাকে তাই দেব। সত্যি কি দিবে? হ্যাঁ, সত্যি দেব, বলো তুমি কি চাও। তুমি তাহলে পেঁচা ও ব্যাংকে আবার জীবন্ত করে দাও, ওরা আমাদের বন্ধু। ঠিক আছে, ওদেরকে আমি জীবন্ত করে দিচ্ছি। এই বলে নাগরাজ পেঁচা ও ব্যাংকে জীবন্ত করে দেয়। এরপর থেকে সবাই হাসি আনন্দে একসাথে বসবাস করতে থাকে। একটি জঙ্গলের পাশের নদীতে কুমির বসবাস করত, আর জঙ্গলে একটি শেয়াল বসবাস করত। শেয়ালটি মাঝে মাঝেই পানি খেতে সেই নদীতে যেত। তখন শেয়াল কুমিরের সাথে কুশল বিনিময় করত। এভাবে কুশল বিনিময় করতে করতে তাদের মধ্যে বেশ ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এই রকমেরই একটি দিনে শেয়াল পানি খেতে নদীর পাড়ে গেল। কুশল বিনিময়ের উদ্দেশ্যে কুমিরকে বলল, কুমির ভাই, কি খবর তোমার? ভালো আছো তো? আর ভাই, ভালো থাকা। মানুষ নদী থেকে এত পরিমাণে মাছ মেরে নিয়ে যায় যে এখন নদীতে আর মাছই পাওয়া যায় না, তাই খেয়ে না খেয়ে জীবন কাটছে। বাদ দাও তো আমার কথা, তোমার খবর কি? তোমার জীবন কেমন কাটছে? তা মন্দ না, জমিতে চাষবাস করে ভালোই ফসল পাই, তা দিয়ে আমার দিব্যি চলে যায়। তাই নাকি? তাহলে ভাই আমাকেও তোমার সাথে নাও, আমিও তোমার সাথে জমি চাষ করি, চলো, তাতে যদি কিছু উন্নতি হয়, কি বলো? তুমিও জমি চাষ করবে? ঠিক আছে, তাহলে দুজন মিলে চলো জমি চাষ করি। যেমন কথা তেমন কাজ। পরের দিন শেয়াল আর কুমির একটি জমির পাশে গেল। শেয়াল কুমিরকে বলল, তুমি জমিতে চাষ দাও আর আমি বীজ নিয়ে আসি। তা কি ফসল চাষ করবে? তুমি বলো, তোমার তো জমি চাষের ভালো অভিজ্ঞতা আছে। তা তো আছে। আচ্ছা, আমরা ফসল কিভাবে ভাগ করব? একজন জমির উপরের অংশ নেই আর একজন নিচের অংশ নেই, ঠিক আছে? ঠিক আছে, তুমি যেভাবে বলো সেভাবেই ভাগ করব। তা তুমি কি ফসলের উপরের অংশ নিবে নাকি নিচের অংশ? কুমির সারা জীবন গাছের উপরের অংশে ফলমূল ধরতে দেখেছে, তাই সে বুদ্ধি করে বলে, আমি জমির উপরের অংশ নিব। ঠিক আছে, এখন তো আলুর উৎপাদন খুব ভালো হচ্ছে, তাহলে চলো আমরা আলু চাষ করি। ঠিক আছে। কথা অনুযায়ী দুজন মিলে জমিতে আলু চাষ শুরু করলো। বেশ কিছুদিন পরে যখন আলু গাছ বড় হয়ে গেল, তখন কুমির আলু গাছের উপরের অংশ কেটে নিল, আর চালাক শেয়াল জমির নিচ থেকে আলুগুলো তুলে নিয়ে মনের আনন্দে বাড়ি গেল। কুমির তো বুঝতে পারলো সে কত বড় বোকামি করে ফেলেছে, কিন্তু কি আর করা, সে তো ফসলের উপরের অংশই চেয়েছিল। এরপরে তারা দুজনে আবার আরেকটি ফসল চাষ করার জন্য জমির কাছে একত্র হলো। এবারে শেয়াল আবার কুমিরকে জিজ্ঞাসা করলো, এবার তুমি ফসলের কোন অংশ নিবে? কুমিরের গতবারের কথা মনে পড়ে গেল।
গতবার উপরের অংশ নিয়ে সে বোকামি করে ফেলেছিল, তাই এবার সে বুদ্ধি করে বলল, এবার আমি ফসলের নিচের অংশ নিব। ঠিক আছে, তাই নিও। এখন যেহেতু ধান চাষের সময়, তাই চলো ধান চাষ করি। ঠিক আছে। দুজনে মিলে এবার তারা ধান চাষ শুরু করলো। কয়েক মাস পরে যখন ধানগুলো বড় হয়ে গেল, তখন শেয়াল জমির উপর থেকে ধানগুলো কেটে নিয়ে গেল। আর কুমির ধানের গোড়াগুলো তুলে দেখলো সেখানে কিছুই নেই। সে বুঝতে পারলো এবারেও সে বোকা বনে গেছে। তাই মনে মনে সিদ্ধান্ত নিল শেয়ালকে বোকা বানাতেই হবে। একবার উপরের অংশ নিয়ে, পরের বার নিচের অংশ নিয়ে যেহেতু সে বোকা হয়েছে, তাই এর পরের বারে খুব বুদ্ধি করে ভাগ করতে হবে। কয়েকদিন পরে তারা আবার জমিতে চাষের জন্য একত্র হলো। এবারেও শিয়াল কুমিরকে জিজ্ঞাসা করলো, কুমির ভাইয়া, এবার তুমি ফসলের কোন অংশ নিতে চাও? কুমিরের মনে পড়ে গেল উপরের অংশ নিয়েও সে ঠকেছে, আবার নিচের অংশ নিয়েও সে ঠকেছে। তাই এবার সে কোনো ঝুঁকি নেবে না। তাই সে বলল, এবারের ফসল 3 ভাগে ভাগ হবে। আমি ফসলের উপরের আর নিচের অংশ নিব, তুমি নিবে মাঝের অংশ। ঠিক আছে, তাই হবে। এখন যেহেতু আখ চাষের সময়, তাই এবার আমরা আখ চাষ করব। দুজনে মিলে এবার আখ চাষ শুরু করলো। কয়েক মাস পরে যখন আখগুলো বড় বড় হয়ে গেল, তখন শেয়াল আখের মাঝের অংশ নিয়ে চলে গেল, আর কুমির আখের গোড়া আর পাতা নিয়ে জমিতেই বসে রইল। সে এবারও বুঝতে পারলো কত বড় বোকামি সে করে ফেলেছে। মনে মনে নিজেকে দুষতে লাগলো। যদি প্রথমবারের শিক্ষা থেকেই সে শিক্ষা নিত, তাহলে আর দুবার তাকে আর ঠকতে হতো না। এরপর থেকে সে জমি চাষ বাদ দিয়ে নদীতেই জীবন কাটাতে লাগলো। একদিন সিনিয়র জুনিয়র একটি খুনের তদন্তে কালিমনগর গ্রামে যায়। কিছুদিন পূর্বে সেখানে একটি বৃদ্ধকে খুন করা হয়েছে। গ্রামের ভেতরে একটি আলিশান বাড়িতে বৃদ্ধটি বসবাস করত। বৃদ্ধের কোনো ছেলে পুলে নেই। বউ বছর 5 হলো মারা গেছে। বাড়িতে থাকার ভেতর একজন মালি, একজন বাবুর্চি আর একজন দারোয়ান ছিল। বৃদ্ধ যেদিন খুন হয় সেদিন বাড়িতে মালি ও বাবুর্চি ছিল। তার 3 দিন আগেই দারোয়ান অসুস্থ হওয়ায় 7 দিনের ছুটি নিয়েছে। মালি প্রথমে ফোন করে পুলিশকে ঘটনা জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে দেখে বৃদ্ধের বেডরুমে মেঝেতে লাশ পড়ে আছে, মাথায় সজোরে আঘাতের চিহ্ন। অতিরিক্ত রক্তক্ষরণেই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। এই ঘটনার কোনো কুল কিনারা করতে পারছে না পুলিশ, তাই সিনিয়র জুনিয়রকে ডেকে পাঠিয়েছে। সিনিয়র জুনিয়র প্রথমে বাড়িটি ভালো করে ঘুরে দেখে। বেশ বড় বাড়ি। তারপর তারা যায় যে ঘরটিতে বৃদ্ধের লাশ পাওয়া গেছে সেখানে। রুমটি ভালো করে খুঁটিয়ে দেখে সিনিয়র জুনিয়র। তারপর বাড়িতে থাকা 3 জনকে ডাকে। জুনিয়র মালিককে জিজ্ঞাসা করে, তুমি ঘটনার সময় কোথায় ছিলে? স্যার, আমি এই বাড়িতেই ছিলাম। সকালে দুধওয়ালা যখন দুধ দিতে আসে, আমি তখন রান্নাঘরে যাই বাসন আনতে। বাসন নিয়ে দুধ নেই। তারপর বাবুর কাছে দাম আনতে যাই। গিয়ে দেখি বাবু মেঝেতে পড়ে আছে। আমি ভয়ে চিৎকার দেই। অমনি বাবুর্চি দৌড়ে আসে। তারপর আমি পুলিশকে ফোন দেই। স্যার, আমি বাজারে গিয়েছিলাম বাজার করতে। বাজার নিয়ে রুমে ঢুকতেই মালির চিৎকারে বাবুর রুমের দিকে দৌড়ে যাই। তারপর তো বলে চুপ হয়ে যায়। সিনিয়র দারোয়ানের দিকে তাকিয়ে বলে, তুমি কোথায় ছিলে? স্যার, আমি তো 7 দিনের ছুটি নিয়েছিলাম। ঘটনার পরের দিন পুলিশ আমাকে ধরে নিয়ে আসে। 1 দিন পরে ছেড়ে দেয়। সিনিয়র সবাইকে যেতে বলে। জুনিয়র সিনিয়রকে বলে, আপনি কি কিছু বুঝতে পারলেন? না, এখনো কিছু বুঝতে পারছি না। সবার গতিবিধি লক্ষ্য করার জন্য সিনিয়র জুনিয়র রাত্রে ওই বাড়িতেই থেকে যায়।
পরের দিন সারাদিন সিনিয়র পুরো গ্রাম ঘুরে বেড়ায় রহস্য উদ্ঘাটনের জন্য। সন্ধ্যায় বাড়িতে ফিরে আসে। জুনিয়র জিজ্ঞাসা করে, সিনিয়র, আপনি কোথায় ছিলেন সারাদিন? সিনিয়র মুচকি হেসে উত্তর দেয়, একটু পরেই বুঝতে পারবে। তোমার সব কাপড় চোপড় গুছিয়ে নাও, আমরা আজ রাতেই ফিরে যাব। খুনি কি ধরা পড়েছে? হ্যাঁ, পুলিশ তাকে ধরতে গেছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। খুনি ধরা পড়েছে শুনে মালি, বাবুর্চি ও দারোয়ান সবাই চলে এলো সিনিয়র জুনিয়রের ঘরে। কিছুক্ষণের মধ্যেই পুলিশ একজন লোককে নিয়ে আসলো এবং সিনিয়রকে ধন্যবাদ জানালো। স্যার, আমি তো একে চিনেছি, ও তো দুধওয়ালা। হ্যাঁ, তাই। বাবুর্চি যখন বাজারে গিয়েছিল তখন দরজা খোলা পেয়ে দুধওয়ালা ভেতরে ঢুকে ওনাকে হত্যা করে। পরে দুধ নিয়ে আসে যাতে কেউ তাকে সন্দেহ না করে। সে দুধের দাম দেওয়ার সময় বৃদ্ধের কাছে অনেক টাকা দেখতে পায়। লোভ সামলাতে না পেরে বৃদ্ধকে খুন করে। এই হলো ব্যাপার। জুনিয়র জিজ্ঞাসা করলো, সিনিয়র, আপনি কিভাবে বুঝলেন যে দুধওয়ালাই খুন করেছে? আমি সকালে উঠে যখন বাড়ির আশেপাশে পায়চারি করছিলাম তখন বাড়ির পেছনে কিছু পিঁপড়ার আনাগোনা দেখতে পাই। পিঁপড়াদের ভালো করে লক্ষ্য করতেই চোখে পড়ল এই লাঠিটি। লাঠিটির এক পাশে রক্ত আর আর এক পাশে দুধ জড়ানো হাতের ছাপ দেখতে পাই। পিঁপড়াগুলো দুধের গন্ধেই ওখানে জড়ো হয়েছিল। এরপর আমি সারাদিন খোঁজ নিই বাবুর্চি, মালি ও দারোয়ানের ব্যাপারে, কিন্তু তাদের ব্যাপারে তেমন কোনো সন্দেহজনক কিছু খুঁজে পাই না। সবশেষে খোঁজ নেই দুধওয়ালার ব্যাপারে। সে খুনের দিন থেকে এই এলাকায় আর কারোর বাসায় দুধ দিতে আসেনি। যখন দুধওয়ালার বাড়িতে গিয়ে জানতে পাই সে এই এলাকা থেকে চলে গেছে, তখনই আমার সন্দেহ হয় দুধওয়ালার প্রতি। আমি তার ঠিকানা বের করি এবং গিয়ে দেখি সে তার পরিচয় গোপন করে সেখানে অন্য ব্যবসা শুরু করেছে। আমার সন্দেহ তখন আরো পাকাপোক্ত হয়ে যায়। পুলিশকে বলি লাঠির আঙুলের ছাপ আর দুধওয়ালার আঙুলের ছাপ মিলিয়ে নিতে। ফলাফল তো আগেই জানা ছিল, আঙুলের ছাপ মিলে যায়। জুনিয়র তো হা করে চেয়ে থাকে সিনিয়রের দিকে। বন্ধুরা, আজকের এই গল্পটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে একটা লাইক দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখো। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই।